নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা মেশিন সম্পর্কে কথা বলবো। কেননা প্রায়ই যখন কোনো রোগী থাকে ফিজিওথেরাপি করাতে যাচ্ছে, তাহলে ফিজিওথেরাপিস্ট কি করে? কিছুটা ব্যায়াম করায় এবং তারপর আধা ঘন্টা, পৌনে ঘন্টা রোগীকে মাংসপেশি স্টিমুলেটর বা টেনশন মেশিন লাগিয়ে রেখে দেয়। এই মাংসপেশি স্টিমুলেটর কি করে বা এই টেন্স মেশিন কি করে? রোগীর কোনো ধারণা থাকে না যে এটি তার জন্য উপকারী কিনা। তার কোনো ধারণা থাকে না, তবে এটি ফ্যান্সি মনে হয়। রোগী মনে করে, আমি লাগাবো আর আমার কাছে চলে আসবে, আমি দরজা থেকে হাঁটা শুরু করব। কিন্তু তা হয় না। টেন্স মেশিন লাগালে একটু একটু করে ঝাঁকুনি লাগে। রোগী মনে করে আমার মাংসপেশি শক্তিশালী হচ্ছে, আমি এখনই হাঁটা শুরু করব। তা হবে না। আপনাকে বুঝতে হবে এই মেশিন কিভাবে কাজ করে এবং এর থেকে কি উপকার হতে পারে। তাহলে প্রথমে শুরু করব, দ্রুত আমরা মস্তিষ্কের শক সম্পর্কে বুঝব। অর্থাৎ আমাদের কিভাবে পক্ষাঘাত হয়েছিল। পক্ষাঘাত মানে আপনার হাত পা না চলা। কিন্তু এর সমস্যা আপনার হাত পায়ে নয়, সমস্যা আপনার মস্তিষ্কের ভিতরে হয়। মস্তিষ্কের ভিতরে ক্লট হয়েছিল, শিরা ফেটে গিয়েছিল, যার ফলে মস্তিষ্কের সেই অংশ যা আপনার হাত পা চালায় এখন সেটা কাজ করতে পারছে না। কিন্তু আমরা কি করছি? আমরা হাত পায়ে ঝাঁকুনি দিচ্ছি, কারেন্ট দিচ্ছি যাতে সেটা চলতে শুরু করে। এতে আমাদের পেশিতে শক্তি আসতে পারে, পেশি শক্তিশালী হতে পারে, কিন্তু মস্তিষ্কের পেশি চালানোর ক্ষমতা আসে না। এই কারণেই পেশি উদ্দীপক বা টেন্স মেশিন ব্রেন স্ট্রোকের রোগীদের জন্য এটি পরামর্শযোগ্য নয়। আপনাকে বুঝতে হবে যে আপনাকে আপনার মস্তিষ্কের উপর কাজ করতে হবে, আপনার পেশিতে নয়। পেশি ঠিক আছে, আপনার হাত ঠিক আছে, না হাড় ভেঙেছে, না মাংস ছিঁড়েছে, না কোনো ক্ষোভ আছে, কিছুই হয়নি তাকে। তাহলে যতক্ষণ আপনার মনোযোগ হাত পায়ের উপর থাকবে, আপনি আরাম পাবেন না। একটু উপরের দিকে চলো, তোমার মস্তিষ্কে যাও এবং মস্তিষ্কের ভেতর দেখার চেষ্টা করো কি হয়েছিল। মস্তিষ্কের যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি সেই হাতটি চালাচ্ছিল না, তাহলে এর ক্ষতিপূরণ করো, হাত নিজে থেকেই চলবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মস্তিষ্ককে বুঝতে হবে। যেদিন আমরা আমাদের মস্তিষ্ককে বুঝে যাব মস্তিষ্ক কিভাবে নিজের মধ্যে উন্নতি আনে, তাহলে আমাদের যে স্থানগুলো আছে, দুঃখ আছে, সেগুলো খুব দ্রুত সেরে উঠতে শুরু করবে। আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি একটি ছোট উদাহরণ দিয়ে। যখন আপনার শরীরের কোথাও ত্বকে আঘাত লাগে তখন তা নিজে থেকেই সেরে যায়। ঠিক আছে, হতে পারে সেখানে দাঁত থেকে যায়, হতে পারে সেখানে একটু মোটা মোটা থেকে যায়, কিন্তু তা নিজে থেকেই সেরে যায়। একইভাবে যখন মস্তিষ্কের ভিতরে ক্লট হয়েছিল বা শিরা ফেটে গিয়েছিল তখন মস্তিষ্কের ভিতরেও ক্ষতি হয়েছিল। তাহলে হতে পারে মস্তিষ্কের ভিতরেও কোনো প্রক্রিয়া আছে যার মাধ্যমে সেই ক্ষত সেরে যায়। এই কারণেই যখন আপনার প্যারালাইসিস হয়েছিল সেই দিনটি মনে করুন। আপনি একদমই হাঁটতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না, বসতে পারছিলেন না। কিন্তু পরের ২-৩ মাসে একটু একটু করে নড়াচড়া করতে শুরু করলেন, হাঁটতে শুরু করলেন, কথা বলতে শুরু করলেন। কি হলো? কেন? বা যে ক্ষতি হয়েছিল তা সেরে উঠতে শুরু করল। এবং তা কিভাবে সেরে উঠল? ত্বকের যে কোষগুলি থাকে আরও কিছু চামড়ার কোষ থাকে। ১, ২, ২ করে ৬ হয় এবং তারা বড় হয় এবং একে অপরের সাথে লেগে যায়। কিন্তু মস্তিষ্কের মধ্যে এমনটা হয় না। মস্তিষ্কের মধ্যে যে নিউরন কোষগুলি থাকে তারা তাদের সংখ্যা বাড়াতে পারে না। অর্থাৎ একটি কোষ অন্য কোষ তৈরি করতে পারে না। এটি আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সমস্যা হয়। কিন্তু আমরা কি দেখি যে তবুও আমাদের মস্তিষ্কের মধ্যে উন্নতি হয়েছিল। তা হয়েছিল নিউরোপ্লাস্টিসিটি থেকে। আপনার স্ক্রিনে দেখুন, এখানে যে দুটি কোষ আছে তারা ধীরে ধীরে বড় হচ্ছে। তারপর তাদের যে সংযোগগুলি আছে তারা একে অপরের সাথে হাত মেলাচ্ছে। এখন মস্তিষ্কের মধ্যে এই একটি কোষ কতগুলো অন্য কোষের সাথে সংযোগ স্থাপন করবে তার উপর নির্ভর করে আমাদের মস্তিষ্ক কতটা উন্নত হবে। তাহলে যেমন আপনি স্ক্রিনে দেখেছেন যে কোষগুলি তাদের আকার বাড়িয়েছে এবং তাদের সংযোগগুলি যা একে অপরের সাথে সংযুক্ত তা বাড়িয়েছে। এই কারণেই আমাদের মস্তিষ্কের মধ্যে উন্নতি হয়েছে। তাহলে আমরা এই উন্নতির চক্র, এই উন্নতির পর্যায় এটি চালিয়ে যেতে হয়, কারণ বেশিরভাগ রোগীর মধ্যে প্রথম ৬ মাসে উন্নতি হয়। এই কারণেই রোগী যে হাঁটতে পারছিল না সে হাঁটা শুরু করে এবং যখনই মস্তিষ্কের মধ্যে এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় তখন রোগীর মধ্যে উন্নতিও বন্ধ হয়ে যায়। তারপর সেই একই ওষুধ যা আমরা আগে খাচ্ছিলাম, যা থেকে আমাদের আরাম আসছিল, সেই একই ব্যায়াম, সেই একই ফিজিওথেরাপি করাচ্ছিলাম, যা থেকে আমি আরাম পেতাম, আরাম আসা বন্ধ হয়ে যায়
এবং এটি এমন একটি সময় আসতে শুরু করে যেখানে রোগী নিরুৎসাহিত হতে শুরু করে। এখন যখন রোগী নিরুৎসাহিত হয় তখন প্রায়শই কি হয় যে যখন আমরা ফিজিওথেরাপির কাছে যাচ্ছি তখন বলি, ডাক্তার সাহেব এতে আরাম আসছে না, ডাক্তার সাহেব আমার এটা হচ্ছে না। তখন তিনি কি করেন? আপনার উপর মেশিন লাগিয়ে দেয় যে রোগী শুয়ে পড়েছে, আপনি মেশিন লাগিয়ে দিলেন। তখন সেখানে হঠাৎ করে শারীরিক কাজ সহজ হয়ে গেল। কিন্তু আপনার জন্য যা কঠিন তা শুরু হয়ে যায়। তাহলে আপনি এই মেশিনটি ইন্টারনেটে নিজে সার্চ করুন, এদের কাজ বোঝার চেষ্টা করুন এবং এদের সুবিধা রোগীর মধ্যে, তারপর এগুলো ব্যবহার করুন। আমার দিক থেকে এদের কোনো ভূমিকা নেই শুরুর দিকে, যখন আপনার পেশিগুলি ঠিক আছে, যখন আপনার পেশিগুলি খুব দুর্বল হয়ে যায়। ২-৩ বছর হয়ে গেছে মেশিন পাওয়া যায়নি, নরম হয়ে গেছে, শুকিয়ে গেছে, অ্যাট্রফি হচ্ছে, তখন সেই মেসোস্টিমুলেটর কাজ করবে। যদি আপনার ব্যথা খুব বেশি হয়, তখন টেন্স কাজ করবে। তাই যখন আপনার পেশি ঠিক আছে, তখন আপনাকে এই মেশিনের প্রয়োজন শুরুর দিকে একেবারেই প্রয়োজন হয় না। তাই এদের নিয়ে আপনাকে কিছুই করতে হবে না, তাই না? আপনার সময় নষ্ট করবেন না। আপনাকে ফোকাস করতে হবে যে আমার উন্নতি কেমন হচ্ছে এবং তা আসবে অকুপেশনাল থেরাপি থেকে। তাই অকুপেশনাল থেরাপির উপর আমি অনেক ভিডিও তৈরি করেছি। সেগুলো বোঝার চেষ্টা করুন। এই চ্যানেলে যত ভিডিও দেখবেন আপনি রোগীদের ভিডিও পাবেন এবং আপনার কাছে খুব পরিষ্কার ধারণা আসবে আপনাকে কিভাবে এগিয়ে যেতে হবে। আশা করি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, অবশ্যই স্বাগতম। অনুমতি দিন। নমস্কার।